গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার 25শে জুলাই 2025। তো আজকে এখন বাজে হচ্ছে ভোর 4:20। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। তো এখন যাব আমরা চন্দনবাড়ি হয়ে, ওখান থেকে ট্রেকিং শুরু করব। বাট একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আজকে খুব বৃষ্টি হচ্ছে এখানে, ভোর থেকেই খুব বৃষ্টি হচ্ছে। তো দেখি কতটা স্ট্রাগল করে কী করে যাওয়া যায়। রেনকোট প্লাস ছাতা সবই নেওয়া আছে, দেখি কি হয়। আগে যাই, চন্দনবাড়ি যাই, গিয়ে দেখি কি হয়। আগে চেক ইনটা করে দেখতে হবে। শুরু করা যাক। চন্দনবাড়ি পৌঁছে গেছি আমরা। তো আমি এখান থেকে একটা লাঠি কালেক্ট নিলাম। লাঠিটা মোটামুটি 40 টাকা দাম বলছিল, আমি 30 টাকা দিয়ে নিলাম। এক কথাতেই রাজি হয়ে গেল। যাই হোক, চন্দনবাড়ি পৌঁছে গেছি। এখান থেকে এবার যাত্রা শুরু করব। দেখি সফলভাবে যাত্রা শুরু করার জন্য। তো এখানে লাঠি, রেনকোট সবই পাওয়া যায়। তো আপনারা যদি নিয়ে আসতে ভুলে যান, এখান থেকে কালেক্ট করে নেবেন। রেনকোট 100 টাকা, লাঠি 40 টাকা বলছে, 30 টাকা করে আপনারা করতে পারেন। এবার দাম দর করে একটু করবেন, তাহলেই হবে। ঠিক আছে, চলুন চেক ইন করে নিই, তারপরে আবার ভিডিও শুরু করব। ফ্রম চন্দনবাড়ি। বাড়ির দৃশ্য খুবই ভালো, মানে অপরিসীম, অপূর্ব দৃশ্য। সত্যি কাশ্মীরে প্রকৃতি উজাড় করে রেখেছে। ঘুরে 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 যেতে হবে এখানটা ক্যাম্পে। এত ঘুরতে হচ্ছে, মাথা ঘুরে যাবে যে। ওকে ওকে স্যার, ওকে, ঠিক আছে। আমরা এখানে ভিডিওটা পজ করি, কারণ আগে চেক ইন হচ্ছে, যার জন্য ভিডিও করতে দেবে না। বাবা বরফানির কৃপায় যাত্রা শুরু করে দিলাম। তো আপনাদের আশীর্বাদ, বাবা বরফানির আশীর্বাদ, সবাইয়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলাম। চলুন শুরু করা যাক পুরোপুরিভাবে। শুরুতেই लंगोट থেকে শুরু করলাম। চায়ে নাস্তা, अभी जो जो खाना है यहाँ पे खा सकते हैं। সরি, হিন্দিতে কেন বলছি, যার যা খাওয়ার ইচ্ছা এখানে খেতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্যে। তো আমরা একটু পরেই খাবো, এখন খাবো না, দেখছি। আগে একটু হাঁটি, তারপর দেখছি। এই দেখো, সব লোক খুব যাচ্ছে, দেখতে পাচ্ছ, উঠছে পাহাড়ের এইটা দিয়ে উঠে 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 যেতে হবে। এই পাহাড় টপকাতে হবে। এখানে এরকম ডিস্ট্রিবিউশন প্রসাদ ফ্রিতে অনেক সবাই দিচ্ছে। কেউ লজেস দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ চানা, লঙ্গর তো আছেই। খাবার কোনো প্রবলেম হবে না আশা করি। যাত্রার শুরুতেই বৃষ্টি। মোটামুটি যা চড়াই আছে
কিছুটা পর্যন্ত, তাই তো? তারপরে একটু সমতল আছে মনে হচ্ছে, ওই সব আসছে। ভোলে তেরা নাম জপো তুঝকো मैं अपना रखूं। লড়াই অনেকটাই আছে এখানে। হেমন্তরা কোথা গেল কি জানি, আসতে পারে নাকি। এখন এইটা দিয়ে উঠে উঠে ওইখানে উঠতে হবে, পিছু টপ। পিছু টপ মানে এই পাহাড়ের পুরো টপে উঠতে হবে, উঠে আবার নিচে নামতে হবে। রাস্তার অবস্থা এবার খারাপ হতে শুরু করেছে। জানা है अभी প্রচন্ড খাড়াই আছে ভাই। চলো আস্তে আস্তে ঠিক চলে যাওয়া যাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। না ভাই, কেদারনাথের থেকে দ্বিগুণ কষ্ট আছে বললে হবে না, অনেক বেশি। আগে দেখি কতটা কষ্ট। দুটো রাস্তা চড়াই কমপ্লিট, এবার এইটাতে উঠবো। ইয়াতে ऐसे करके ওখান থেকে উঠবো আস্তে আস্তে, উঠে ওই টপে উঠতে হবে, উঠে ওদিকে দেখি। অনেকটাই আছে, দেখে নিন, যাচ্ছে সবাই। যাই হোক, চড়তে তো হবে, অনেকটাই চড়াই, পিছুটা পর্যন্ত প্রচণ্ড চড়াই। ভিউটা একবার দেখুন, সূর্যে উঠছে, কি সুন্দর আকাশ যেমন ঝলমল করছে, ওখানে সোনালি কালারের পাহাড়টা কি সুন্দর লাগছে, হেভি লাগছে ভিউটা। ওই দেখুন ওইখান থেকে সব আস্তে আস্তে উঠে 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 চড়ায় উঠে উঠে আসছে। যতটা ভিডিও পারবো বানাবো, নিজেরও একটা আবার স্ট্রাগলের ব্যাপার আছে। খাড়াইটা হাতও কাজ করছে না যে ভিডিও করবো।
পিছুটপ পর্যন্ত প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড, আর পাথরের রাস্তা, মানে হাফ ছেড়ে যাচ্ছে, বাট উঠতে হবে। আপনারাও যদি আসেন মিনিমাম 3 মাস আগে থেকে মাঠ প্র্যাকটিস করে আসবেন। আমার করা হয়নি, কিন্তু চলে যাচ্ছি, হয়ে যাচ্ছে, সেরকম কষ্ট নেই, খালি মুখে একটু জল দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, সেই একটা পাহাড়ে দাগ কাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ঘোড়াদের রাস্তা, ঘোড়া যাচ্ছে ওটা দিয়ে। আর আমরা যাব, মানে সাধারণ মানুষ যাচ্ছে এইটা দিয়ে ঘুরে ঘুরে ওই ওপরে গিয়ে ওই রাস্তাটা আবার ওখানে মিলিত হচ্ছে, আবার ওখান থেকে যাচ্ছে সবাই মিলে। ল্যান্ডস্লাইড যে কোনো সময় হতে পারে, যা অবস্থা, পাহাড়ের যা অবস্থা। এদিকের দৃশ্যটা খুব ভালো লাগছে। শসা, এরা বলে ক্ষীরা বিক্রি হচ্ছে 20-30 টাকায় বিনিময়ে, ভালো করে চাট করে দিচ্ছে। আমরা খেলাম, ভালোই লাগলো, খারাপ নয়। শীতকালে শীত লাগছে এখানে। শসার মধ্যে খেতে, তবু চাটটা ভালো করে করছে। আমরা এখন পিছুটা পৌঁছে গেছি, তো এখান থেকে এবার শেষনাথ দিকে যাবো। এখানে অনেক লঙ্গরখানা আছে, খাওয়া দাওয়া এখানেও করা যাবে। বম ভোলে লাগছে, দেখুন মারাত্মক একটা ভিউ। वही तेरे को तो वही बताना चाह रहा था मैं। अब तुझे महसूस हो रहा ना, वो मेरे को कल से महसूस हो रहा। अभी चल वहाँ पर यहाँ पे नीचे जगह बोले बाबा की जय। এতটাই বড় যে ঘাড় উঁচু করে দেখতে। জল এসে, বৃষ্টি এসে গেছে আবার। ঠিক আছে, বৃষ্টির জন্য প্রস্তুত আছি, চাপ নেই। মোটামুটি 7 কিলোমিটার বাকি, শেষনাগ ঢুকবো এবার। 7 কিলোমিটার বাকি আছে, আর দেখি আস্তে আস্তে যাই। সুন্দর লাগছে ওয়াটারফলটা। এখানেও একটা লঙ্গর চলছে, এটা জুজিপাল টপ বলে একটা কি টপ আছে সেখানে। সরকারের তরফ থেকে টয়লেটের ব্যবস্থা সব জায়গায় করা আছে, এরকম টয়লেট বা বাথরুম যদি কেউ করতে চায় তাহলে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে রাস্তা, যার কোনো ঠিক ঠিকানা নেই। পাথরের খালি পাথর ভাঙা পড়ে আছে, দুর্গম রাস্তা।
এই হচ্ছে রাস্তার অবস্থা। এই ওখান দিয়ে যেতে হবে উঠে উঠে। তলা দিয়ে বয়ে চলেছে, বেশিরভাগ জলটাই বরফের জল। हर हर महादेव। पहाड़ में মাঝে মাঝে রাস্তা এরকম। এই হচ্ছে শেষনাগ ঝিল। শেষনাগ ঝিলের জল এটা দিয়া চলে যাচ্ছে আস্তে আস্তে ঝর্ণা হয়ে। দেখে নিন, শেষনাগ পুরোপুরি 1 কিলোমিটার বাকি আছে পৌঁছতে। পৌঁছলে গিয়ে ওখানটা ভালো করে দেখাবো। শেষনাগ ঝিল, অপূর্ব দৃশ্য। হালকা করে রোদ উঠেছে, এদিকটা চকচক করছে, শেষনাগ ঝিলটা চকচক করছে, হেভি লাগছে, অপূর্ব দৃশ্য এটা। কাল রাত্রিরে এসেছিলাম আমরা শেষনাগে, এখানে বেস ক্যাম্প এটা করছি কেটে। ভেতরে মোটামুটি 600 টাকা করে পার হেড নেবে। এবার ডিলাক্স ফিলাক্স আছে, তার ব্যাপার আছে আলাদা। ওই পায়খানা বাথরুম সবই আছে ভেতর দিকে। মর্নিং, আজকে 26শে জুলাই 2025। আজকে এখন বাজে হচ্ছে 7টা। আমরা যাচ্ছি শেষনাগ থেকে গণেশ টপের উদ্দেশ্যে। দেখি জার্নিটা কেমন হয়। स्टॉप गणेश स्टॉप है वो। ये হচ্ছে মহা গণেশ টপ। দেখতে পাচ্ছেন, এই 14,000 ফুট উচ্চতায় এটা অবস্থিত। হচ্ছে পিছু টপ, মহা গণেশ টপ এটা। এখান থেকে যদি কেউ যেতে না পারেন, এখান থেকে ঘোড়া অ্যাভেলেবেল আছে, ঘোড়া করে নিতে পারেন। আমি তো হাঁপিয়ে গেছি, এত উচ্চতায় অক্সিজেনের অভাবে হাঁপিয়ে যাচ্ছি। রাস্তা খুব দুর্গম, 500 মিটার লাগবে যেতে আর পোস্টপত্রী। পঞ্চতরণী বেস ক্যাম্প মোটামুটি পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে বেস ক্যাম্পের দূর থেকে দৃশ্য। এখানে অসাধারণ জায়গা, কি ঠান্ডা। বেস ক্যাম্পের সামনে গিয়ে ভিডিও করব। সকাল থেকে খুব খিদে পেয়ে গেছিলো। পঞ্চতরণীতে এসে দুটো রুটি নিলাম আর সোয়াবিন আলুর তরকারি একটা লঙ্গরখানা থেকে নিয়ে খাচ্ছি। খেতে তো হবে, বেশি খেলে আবার হাঁটতে পারবো না। অল্প অল্প করে খাচ্ছি, হাঁটছি। পৌঁছে গেছি অমরনাথ। খুবই কষ্টে, পাহাড় চলছে না। এই দেখুন, প্রভু ওখানে বসে আছে, দেখুন। দেখি ব্যাগগুলো ক্লক রুমে জমা দিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু পুজোটা দিয়ে নিই, তারপরে আবার ভিডিও অন করবো। হচ্ছে অমরনাথ গুফা। আমরা পৌঁছে গেছি আজকে অমরনাথ বাবা ওয়ারফানির কাছে। তো পুজো দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে ভিডিওটা করছি। অমরনাথ গুফা এটা দেখে খুব মন শান্তি পেল। চারিদিকের ভিউটা একবার দেখুন,
না আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এই গুফার রহস্য আমি শান্তিতে ভালো করে বসে বোঝাবো। হ্যাঁ হ্যাঁ, दुर्गा कुमारी मैडम जहाँ कहीं भी हैं आप घोड़े वाले पॉइंट पे आ जाए जहाँ पर आपने सामान रखा है। हाँ আমরা धन्यवाद এনেছি এই লঙ্গরটা, फुर्तियां लवाई जी जिथे सवाल सुनते हैं খাওয়া দাওয়া চারিদিকে। मेन गेट पे आता ਤੁਹਾਡੇ আমার শরীর ঠিক পারমিট করছে না বলে ਬੇਲੀ ਤੁਹਾਨੂੰ ਉਡੀਕਦੇ ਆ আমি ওই দুটো ਪੰਚਕੂਲਾ ਦੇ Appendix ਸੇਵਾਦਾਰ ਫੁਰਤੀਆਂ ਲਵਾਈ আর একটা নিম্বু পানি খেলাম। পার্লেজি খাচ্ছে তাই তো? কয়েকটা ছিল বেরিয়ে পার্লেজি খাচ্ছে। আমি একটা জিনিস বারবার বলছি, সেটা হচ্ছে যারা কষ্ট করে আসতে পারবেন তারাই আসবেন। এখানে এসে ঘোরাফোরা সব পেয়ে যাবেন, কিন্তু অরিজিনাল কষ্ট যদি না করে হেঁটে হেঁটে যদি বাবার দর্শন না পাই, তাহলে সেটা আর পূর্ণে পরিণত হবে। তো প্রচুর প্রচুর রিস্ক আর প্রচুর মানে কষ্ট। তো আমরা এখন বালটাতে নেমে যাচ্ছি, এখানে থাকার কোনো অপশান নেই। এইটা বালটার রুট দিয়ে আমরা যাচ্ছি, আর উল্টো দিক দিয়ে ওইটা দিয়ে দেখুন, ওইটা ওটা পেহেলগাঁও রুট। পেহেলগাঁও থেকে যারা আসবে ওই রুট দিয়ে যাবে, আর এটা বালটালের রুট। এটা এটা আগে গিয়ে মিলিত হবে ওখানে, যেটা সঙ্গম টপ নামে পরিচিত। আগে একটা কালী মাতার মন্দির আছে, সেটা দর্শন করব। চলুন যাওয়া যাক। গ্লেসিয়ারটা দেখুন, গ্লেসিয়ারটাকে দেখে যেন ভয় পেয়ে যাচ্ছি, যে কোনো মুহূর্তে খুলে যাবে, খুলে ভেঙে পড়ে যাবে। কাছে তো একদমই যাওয়া যাবে না। এটাও একটা গোয়া টাইপের হয়ে গেছে, তাই তো? গোয়ার ভেতর দিয়ে জল পড়ছে, বাবার মাথা ঠান্ডা করে হয়তো পড়ছে। দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে আছে। যাই হোক, দেখতে ভালো লাগলো। দেখুন এইটা হচ্ছে বালটাল রুট, এটা শর্টকাট রুট যেটাকে বলে, আর এইটা হচ্ছে পেহেলগাঁও রুট, যেটাতে আপনার আসতে টাইম লাগবে। মিনিমাম 48 কিলোমিটার রাস্তা আছে। আর এই বালটাল রুটটা যেটা আছে ওটা প্রচুর খাড়াই, যার জন্যে এটার 22 কিলোমিটার মতো আছে আপনার রাস্তা। বালটাল রুটে মোটামুটি আপনি একদিনে দর্শন করে ফিরে আসতে পারবেন, কিন্তু পেহেলগাঁও রুটে অনেকটা 45 থেকে 48 কিলোমিটার রাস্তা পেহেলগাঁও রুট। তো এটা আপনাদের উপর নির্ভর করবে যে কোন রুট দিয়ে আসবেন। আমি যেটা প্রেফার করছি সেটা হচ্ছে ঐতিহাসিক রুট, পেহেলগাঁও রুট, যেটা দিয়ে বাবা এসেছিলেন। সে কাহানির গল্প আমি তো বলবো, ফাঁকা জায়গায় বসে ভালো করে ভিডিওটা লাস্টে বলবো, কোনো অসুবিধা নেই এডিটিং করার পর। তো যাই, এখন হেঁটে হেঁটে বালটাল রুট দিয়ে নামবো আমরা, বালটাল রুটে যাই। প্রথমেই সরি বলি, কালকে বালটালে নামার সময় আমার ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলো এবং পাওয়ার ব্যাঙ্কের চার্জও নীল হয়ে গিয়েছিলো, যার জন্যে কালকে আমার আর ভিডিও বানানো হয়নি। তো বালটালের রাস্তার ভিডিওটা আমি ঠিক করতে পারলাম না। আজকে আমরা বালটাল থেকে বেরোবো। বালটালে বেস ক্যাম্পে এখন ছিলাম, বেস ক্যাম্পে যেসব টেন্ট আছে টেন্টে ছিলাম। তো বেস ক্যাম্পের টেন্টের দৃশ্যটা আবার দেখিয়ে দিই আপনাদের সবাইকে। দেখুন এরকম হচ্ছে বেস ক্যাম্প, চারিদিকে ছড়িয়ে আছে। তো এখানে যদি ঘর নেন একটু রেট করে নেবেন, পেয়ে যাবেন। বালটাল রাস্তা থেকে যে নেবে ওখান থেকে 3 কিলোমিটার লাগবে বেস ক্যাম্পে আসতে। তো রাত্রির 12টা পর্যন্ত বাস চলে, গভর্নমেন্টের ফ্রি সার্ভিস দেয়। 35 জন করে নেবে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আসবেন টেন্টে। এবার বাস স্ট্যান্ডের বাইরে এসে যদি কার ফার পান সেটাও দেখতে পারেন, সেখানে রেট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। যাই হোক, এখন বালটাল থেকে আমরা সোনমার্গ, শ্রীনগর এগুলো ঘুরতে যাব। দেখি সোনমার্গ শ্রীনগরের ভিডিও আমি পরের এতে আপলোড করে দেবো। তো আপনারা
দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আমি এখন আছি বালটাল থেকে। আমি লালটু, আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ লালটু। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা, গুড ইভিনিং। তো এখন আমি আছি বাড়িতে। তো আমি ভিডিওতে বলেছিলাম যে অমরনাথ যাত্রার যে রহস্য কাহিনিটা, সেটা আমি বাড়ি গিয়ে বলে ভিডিওটা আমি দেবো। তো যাই হোক, আমি অমরনাথ যাত্রার কাহিনিটা অ্যাকচুয়ালি বলতে চাইছি। সেটা হচ্ছে যে অমরনাথ যাত্রা হয় কেন, অমরনাথ যাত্রার মূল কারণটা কী। আর ভগবান মহাদেব একদিন ধ্যানে বসেছিলেন। মাতা পার্বতী হঠাৎ করে এসে মহাদেবকে ডাকলেন, ডেকে বললেন, প্রভু আমি অমরত্বর কথা শুনতে চাই। তো মাতা পার্বতীর কথা মহাদেব ফেলতে পারবে না। তো মাতা পার্বতীকে মহাদেব তখন কি বললো চলো তাহলে আমরা একটা গুহার মধ্যে গিয়ে এই কাহিনিটা বলবো, আমি এটা বলবো তুমি শুনবে। ঠিক আছে বলে মহাদেব আর মাতা পার্বতী কৈলাস থেকে বেরিয়ে পড়লেন। এবার সাথে ছিল, সবাই ছিল অ্যাকচুয়ালি, আপনার নন্দী, তারপর হচ্ছে মহাদেবের মাথায় যে চন্দ্রদেব থাকে সে চন্দ্রদেব, গলায় সাপ। তো তারপর গণেশ ছিল ছোট, সেও মাতা পার্বতীর কোলে। আর মহাদেব হচ্ছে অ্যাকচুয়ালি যে মহাদেবের অধীনে যে পঞ্চতত্ত্ব ছিল সেগুলোকেও নিয়ে যেতে হবে। তো কী করা যায় মহাদেব ভাবনা চিন্তা করলেন। করার পরে মহাদেব কী করলেন, নন্দীকে পেহেলগাঁওয়ে রেখে গেলেন। তো পেহেলগাঁও থেকে একটুখানি আগে গেলেন, গিয়ে চন্দনবাড়িতে চন্দ্রদেবকে রেখে গেলেন। চন্দ্রদেবকে চন্দনবাড়িতে রেখে যাওয়ার পর আস্তে আস্তে এগিয়ে গেলেন, গিয়ে শেষনাগ যে আছে সেখানে তার গলার সাপটাকে খুলে রেখে গেলেন। ওই শেষনাগের জলের মধ্যে ওকে করে দিলেন, তুমি এখানে করো, ঘোরাফেরা করো, আসছি আমরা, এরকম অ্যাকচুয়ালি। তারপর আবার কিছুক্ষণ পরে গেলেন, যেতে যেতে গণেশকে কোথাও রাখতে হবে। তো কী করলেন, গণেশ টপে গণেশকে রেখে গেলেন। তো সেই জন্যে গণেশ টপটাকে অ্যাকচুয়ালি গণেশ টপ নামে বলে সবাই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে বস্তু আছে, সেই প্রত্যেকটা যে আছে তার জন্য আলাদা আলাদা নাম আছে। তো তারপর পঞ্চতত্ত্বটা কোথায় রেখে যাবে, তখন যেতে পঞ্চতত্ত্বটা রেখে গেলেন আপনার পঞ্চতরণীতে। পঞ্চতত্ত্ব মানে হচ্ছে আকাশ, বায়ু, জল, অগ্নি, আর একটা হচ্ছে পৃথিবী। ওই পঞ্চতত্ত্বটাকে পঞ্চতরণীতে রেখে গেলেন। রেখে গিয়ে আস্তে আস্তে গিয়ে অমরনাথ যেখানে হয় অ্যাকচুয়ালি সেই গুহাটার মধ্যে মহাদেব মাতা পার্বতী পৌঁছলেন। তো মহাদেব পৌঁছে বসে মাতা পার্বতীকে বসলো দুজনে মিলে। বসে মহাদেব তো নিজের চোখ বন্ধ করে নিজের ধ্যানে কথা বলেই যাচ্ছেন, অমরত্ব কথা শুনে নিয়ে যাচ্ছে। এদিকে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে। তো সেখানে ছিল অ্যাকচুয়ালি দুটো সাদা পায়রা। সেই পায়রা দুটো অমরত্বর কথা পুরো শুনে ফেলেছিল। তো যার জন্যে মহাদেব যখন কথা শেষ করে যখন চোখ খুললো, তখন দেখছি মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে, দুটো পায়রা তার অমরত্ব সব কথা শুনে নিয়েছে। তখন মহাদেব ডেকে গিয়ে তার তৃতীয় নেত্র খুলে সেই পায়রা দুটোকে মারার চেষ্টা করলো। তো পায়রা দুটো তখন বলল, প্রভু আমরা যেহেতু অমরত্বর কথা শুনে ফেলেছি, তো আমরা তো এমনিতেও অমর হয়ে গেছি, তো আমাদের মারাটা কি ঠিক হবে? তখন মহাদেব বলল, কথাটা তো ঠিক। মহাদেব ভাবলো কথাটা তো ঠিক বলে, তো মহাদেব তখন বলল যে ঠিক আছে, তাহলে তোমরা অমর কথা যেহেতু শুনেই ফেলেছো, তোমরা অমর হয়েই থাকবে। আর এইখানে যে আমি এই যে গুহায় অমরত্ব কথা বলেছি, এই গুহায় একদিন আমার অমরনাথ নামে পরিচিত হবে, এবং সেখানে সব ভক্তরা এসে আমার দর্শন পাবে। আর আমার শিবলিঙ্গটা হবে বরফের। তো তারপর থেকে বরফের শিবলিঙ্গ ওই গুহায় হয়। আর আমরা আষাঢ় শ্রাবণ মাসে সেটা দর্শন করতে যাই। এবং যে দর্শন করে
তাদের খুব ভালো মানে ফল অ্যাকচুয়ালি পায়। আমি ঠিক জানি না এটা ফল পায় কি না জানি না, আমি শুনেছি। তো ওখানে গেলে এখনও পর্যন্ত দেখবেন দুটো সাদা পায়রা আছে, নড়াচড়া করে, গুহার মাথায় বসে। আর আরেকটা জিনিস দেখবেন ওখানে আপনার মাথার ওপরে, গুহার মাথার ওপরে একটা জল সব সময় অল টাইম একটা জল ফোঁটা 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 করে পড়ে, ফটফট ফটফট করে যেমন জল পড়ে এবং ফোঁটা ফোঁটা করে পড়ে। এবং আমি দেখলাম যে সবাই ওই জলটায় মাথা দিয়ে, আমিও দিলাম অ্যাকচুয়ালি, মাথায় দিয়ে আশীর্বাদ নিয়ে, প্রভুর আশীর্বাদ নিয়ে আমি তারপর বাড়ি এলাম, মানে ওখান থেকে ফিরে এলাম অ্যাকচুয়ালি। তো আমি আমার কথাটা ঠিক বোঝাতে পারলাম কি জানি না। যদি আপনারা ভালো বুঝতে চান, ইউটিউবে অনেক এরকম ভিডিও আছে যারা ভালো বোঝাচ্ছে। আমি এই নতুন ভিডিও শুরু করেছি, তো আপনারা যদি বুঝতে পারেন তো ভালো, নাহলে অন্য মানে ইউটিউবের অন্য চ্যানেলেও আপনারা এটা পেয়ে যাবেন, ভালোভাবে সে বুঝিয়ে দেবে আপনাকে। চাইবো আগে আমার ভিডিও আরও বেটার করতে আগামীকালে। তো আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। টাটা, বাই বাই।